কয়েক মাস আগে একটি শুনানিতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকার সময় আমি দেখলাম একজন প্রবীণ সরকারি কর্মকর্তা বিচারকের সামনে দাঁড়িয়ে আছেন। তাকে কিছুটা বিপর্যস্ত এবং গভীরভাবে ক্ষমা প্রার্থী দেখাচ্ছিল। মানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ, যে প্রমাণটি কোনো মামলার রায় দোষী থেকে খারিজে পরিবর্তন করে দিতে পারে, সেটা সরকারি ফাইল থেকে স্রেফ উধাও হয়ে গিয়েছিল। হুম। এরকম তো প্রায়ই শোনা যায়। ঠিক তাই। কর্মকর্তাটি দীর্ঘশ্বাস ফেলে এটিকে স্রেফ একটি ক্লেরিক্যাল ওভারসাইট বা দাপ্তরিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন। কারণ হিসেবে তিনি কর্মী সংকট আর জমে থাকা কাজের চাপের কথা উল্লেখ করেন। আর কক্ষের বেশিরভাগ মানুষই হয়তো সহানুভূতিশীল হতাশায় মাথা নাড়ছিলেন, তাই না? কারণ আমলাতান্ত্রিক অদক্ষতার সাথে কমবেশি তো সবারই পরিচিতি আছে। একদম। এটিকে এমন একটি ব্যবস্থার সাধারণ উদাহরণ বলে মনে হচ্ছিল, যা ঠিকমতো কাজ করার জন্য বড্ড বেশি ধীরগতির এবং ক্লান্ত। কিন্তু তারপর কক্ষের পরিবেশ পুরোপুরি বদলে গেল। কি হয়েছিল তখন? একজন জুনিয়র ক্লার্ক একটি ডিজিটাল লগ উপস্থাপন করলেন। সেখানে দেখা যায় ফাইলটি শুধু হারিয়ে যায়নি, সরাসরি ওই কর্মকর্তার ব্যক্তিগত অফিসের সাথে যুক্ত টার্মিনাল থেকে ৩ বার ফাইলটিতে প্রবেশ করা হয়েছে এবং ম্যানুয়ালি মুছে ফেলা হয়েছে। ও আচ্ছা, তার মানে মুহূর্তের মধ্যে ওই সেই ক্লান্ত সরকারি কর্মচারীর গল্পটি ধসে পড়ল। একদম। তার ওই ক্ষমাপ্রার্থী আমতা আমতা কণ্ঠস্বর রূপ নিল তীক্ষ্ণ আত্মরক্ষামূলক রাগে। কর্মকর্তাটি কেবল নিজের ভুল ঢাকার চেষ্টাতেই থামেননি, তিনি উল্টো ক্লার্কের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। বাহ, আত্মরক্ষার চরম পর্যায়ে যাকে বলে। হ্যাঁ, এমনকি এমন ইঙ্গিতও দেন যে কিছু মানুষের যদি নিজেদের কেরিয়ারের অগ্রগতি নিয়ে চিন্তা থাকে, তবে তাদের সংবেদনশীল বিষয় নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয়। শিউরে ওঠার মতো ব্যাপার। সত্যিই তাই। সেই তাৎক্ষণিক রূপান্তর একটি ভেঙে পড়া ব্যবস্থার সাধারণ ভুক্তভোগী থেকে নিজের অবস্থানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেকে রক্ষা করার এই রূপান্তর ছিল শিউরে ওঠার মতো। ঠিক ওই মুহূর্তেটিতে অবহেলা রূপান্তরিত হয়েছিল দুর্নীতিতে। আসলে সরকারি কর্মকর্তারা যখনই ব্যর্থ হন, তখন প্রায়ই দুর্নীতি শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু এর বাস্তবতা অনেক বেশি সুনির্দিষ্ট। এটি কেবল কাজে অদক্ষ হওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি মূলত কোনো সুবিধা আদায়ের জন্য ন্যায় বিচারকে সুপরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবে বিকৃত করা। আইনের চোখে কর্মক্ষেত্রের একটি খারাপ দিন এবং ক্ষমতার অপরাধমূলক অপব্যবহারের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। রাইট। এবং ঠিক কোথায় এই সীমারেখা টানা হয়েছে তা বোঝাই একটি কার্যকর সমাজ এবং একটি ধ্বংসন্মুখ সমাজের মধ্যকার পার্থক্য নির্ধারণ করে। আর আজকের এই ডিপ ডাইভে আমরা বিভিন্ন সোর্স ঘেটে ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আজ আমরা ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টি কারাপশন রিপোর্ট, গ্রেকো বা GRECO এর মূল্যায়ন ডেটা এবং কিছু হাই প্রোফাইল কোর্ট কেস বিশ্লেষণ করছি। অবহেলা আর দুর্নীতির এই সূক্ষ্ম সীমারেখাটা বোঝার জন্য ফ্রান্সের লিও শহরের একটি স্থানীয় পরিকল্পনা কার্যালয়ের ঘটনাটা দেখা যেতে পারে। সেখানে মার্ক নামের একজন মিউনিসিপ্যাল কর্মী আছেন, যার সামনে প্রতিদিন বিল্ডিং পারমিটের বিশাল স্তূপ জমা হয়। আচ্ছা, তো সে কি কোনো বড় অপরাধী চক্রের সাথে জড়িত ছিল? না না, একেবারেই না। সে কোনো মাস্টার মাইন্ড নয়, বরং প্রশাসনিক ত্রুটিকে সে নিজের প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছে মাত্র। যখন মার্ক প্রথমবারের মতো রো পরিবারের একটি জোনিং নিয়ম লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যায়, তখন এটি কেবল একটি ভুল ছিল। কিন্তু ইউরোপীয় আইনি কাঠামো তো আর প্রথম ভুলকে সেভাবে দেখে না, তাই না? ঠিক ধরেছেন। তারা মূলত খোঁজে একটি ধরন বা প্যাটার্ন। যখন চতুর্থবার মার্ক একই নিয়ম লঙ্ঘনের নথিতে স্বাক্ষর করে, তখন সেটি আর ভুল থাকে না। ওই সময় হয়তো মার্কের মনে পড়ে ডেভেলপারের দেওয়া সেই দামি এসপ্রেসো কফির সুবাসের কথা। ও, মানে ওই সামান্য উপহারটি পরবর্তীতে তার কাছে বিশাল এক বোঝার মতো হয়ে দাঁড়ায়, কারণ তার অদক্ষতা ততদিনে ন্যায় বিচারের ইচ্ছাকৃত বিকৃতিতে পরিণত হয়েছে। সে আর কেবল কাজে অদক্ষ নয়, বরং একটি নিয়মতান্ত্রিক অবিচারের অংশ হয়ে উঠেছে। একদম। ইউরোপীয় কাঠামো এই সিস্টেমিক অবিচারকে প্রমাণ করার জন্য মূলত 4টি ভিত্তিপ্রস্তর বা স্তম্ভ ব্যবহার করে। প্রথমটা হলো উদ্দেশ্য বা ইন্টেন্ট, মানে ঘটনাটি কি ইচ্ছাকৃত ছিল কিনা। এখানে একটা ভালো উপমা দেয়া যায়। ধরুন, একটা অগোছালো টেবিল থেকে ভুলবশত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি শ্রেডার মেশিনে পড়ে গেল।
আর অন্যদিকে একজন ব্যক্তি এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে নিজে সেই নথি শ্রেডারে ঢোকালেন। রাইট, দুটোর বাহ্যিক ফলাফল কিন্তু একই, নথিটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মনের অবস্থা আর উদ্দেশ্য পুরো আইনি প্রতিক্রিয়া বদলে দেয়। কিন্তু আমার প্রশ্ন হল, যদি মার্ক কেবল দাবি করে যে সে খুব ক্লান্ত ছিল, তবে উদ্দেশ্য কিভাবে প্রমাণ করা সম্ভব? মনের কথা তো আর জানা যায় না। এখানেই প্রসিকিউটররা ডিজিটাল ফুটপ্রিন্ট আর গাণিতিক অসামঞ্জস্য খোঁজেন। ধরুন মার্ক সপ্তাহে 50টি পারমিট প্রসেস করলেও কেবল একটি নির্দিষ্ট কোম্পানি পারমিটেই কেন বারবার ভুল হচ্ছে। ও আচ্ছা, বাকি 49টি পারমিটে সে কি নিয়ম মানছে, শুধু ওই একটাতেই সমস্যা। গাণিতিকভাবেই তখন তার ক্লান্তির যুক্তির ভিত্তি দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এরপর দ্বিতীয় স্তম্ভ হল সুবিধা বা বেনিফিট। এটা শুধু সুটকেস ভর্তি টাকা নয়, এটা হতে পারে প্রাতিষ্ঠানিক সুরক্ষা, ক্যারিয়ারের অগ্রগতি বা অন্য কোনো দপ্তরে নিজের ব্যক্তিগত কাজে সুবিধা পাওয়া। যেমন মার্কের ক্ষেত্রে ওই এসপ্রেসো, বা হয়তো তার নিজের বাড়ির পারমিট দ্রুত করিয়ে নেওয়ার কোনো অলিখিত চুক্তি। একদম। আর তৃতীয় স্তম্ভ হল ধরন বা প্যাটার্ন। একবার ঘটলে ভুল, কিন্তু বারবার ঘটলে কাজের প্রকৃতি বদলে যায়। রাইট। আর চতুর্থ স্তম্ভটা হল প্রভাব বা ইম্প্যাক্ট, মানে এই কাজের ফলে ন্যায়বিচার বা জনস্বার্থ ব্যাহত হতে হবে। যদি কেউ অফিসে স্টেশনারি মেমো ভুল ফাইলে রাখে, সেটা দুর্নীতি নয়, কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মের ক্ষেত্রে বারবার জোনিং রুল এড়িয়ে গেলে সেটা দুর্নীতি। কিন্তু কাগজে কলমে এই 4টে স্তম্ভ সংজ্ঞায়িত করা সহজ হলেও এটা কার্যকর করা খুব কঠিন, বিশেষ করে যখন দুর্নীতি খোদ রাষ্ট্রের প্রশাসনিক বা নির্বাহী বিভাগ থেকে আসে। হ্যাঁ, সোফিয়ার একজন সরকারি কর্মকর্তা এলেনার ঘটনাটা এর একটা ভালো উদাহরণ। তার দায়িত্ব ছিল বালগেরিয়ার স্থানীয় আইনগুলোকে ইউরোপীয় মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। আর এই কাজটাই তাকে তার মন্ত্রণালয়ের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত করেছিল, তাই না? ঠিক তাই। তার ডেস্কে গ্রেকো মূল্যায়ন দলের লাল কালিতে দাগানো সমালোচনা স্তূপ রাখা থাকত। সহকর্মীরা যখন তার কাজের বিরোধিতা করে সার্বভৌমত্বের দোহাই দিত, এলেনা বুঝতেন যে এটা আসলে দুর্নীতিবাজ ব্যবস্থার চাকা সচল রাখার একটা সুকৌশল। মিটিংগুলোর পরিবেশ তো খুব অস্বস্তিকর হওয়ার কথা। প্রাতিষ্ঠানিক সুবিধার কথা উঠলেই হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা কাশতেন বা অন্যদিকে তাকিয়ে থাকতেন। একদম। এখানে গ্রেকো কোনো বিমূর্ত সত্তা নয়, এটা এমন একটা আয়না যা রাষ্ট্রীয় সংস্কৃতির আসল চেহারা দেখিয়ে দেয়। আচ্ছা, গ্রেকো তো গ্রুপ অফ স্টেটস এগেইনস্ট করাপশন, যার সদস্য সংখ্যা এখন 50। হ্যাঁ, আর এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং কাজাখস্তানও রয়েছে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাথে গ্রেকোর মূল পার্থক্যটা কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তো মানুষের ধারণার ওপর ভিত্তি করে কাজ করে, সেখানে গ্রেকো কিভাবে শুধু আইন পড়ে দুর্নীতি মাপে? আসলে গ্রেকো শুধু আইন পড়ে না, তারা মানুষের সাধারণ ধারণার উপর নির্ভর করে না। তারা 5 দিনের সরজমিন পরিদর্শনে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা সরকারি মুখপাত্রদের সাজানো কথা শোনে না। ও, মানে শুধু সরকারি কথার ওপর তারা নির্ভর করে না, তারা তো সাংবাদিক বা অধিকার কর্মীদের সাথেও কথা বলে, তাই না? একদম। হুইসেল ব্লোয়ারদের সুরক্ষার আইন কাগজে থাকতে পারে, কিন্তু গ্রেকো যখন সরাসরি একজন সাংবাদিককে জিজ্ঞেস করে সে আসলে সুরক্ষা পেয়েছে কিনা, তখন আসল চিত্রটা বেরিয়ে আসে। বর্তমানে তাদের 5ম রাউন্ডের মূল্যায়নে কেন্দ্রীয় সরকার, ক্যাবিনেট মন্ত্রী এবং রিভলভিং ডোর নীতির উপর জোর দেওয়া হচ্ছে। দাঁড়ান, এই রিভলভিং ডোর পলিসিটা মানে সরকারি দায়িত্ব ছেড়ে সরাসরি প্রাইভেট কোম্পানিতে যোগ দেওয়া? হ্যাঁ, ঠিক সেটাই। সরকারি পদে থাকার সময় কোনো কোম্পানিকে সুবিধা দিয়ে পরে সেখানেই চাকরি নেওয়া। এই রেগুলেশন বাস্তবায়নে নরওয়ে সফল হলেও সার্বিয়া, তুরস্ক আর স্লোভাকিয়া কিন্তু ব্যর্থ হয়েছে। এই যে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ, এর ফলাফল তো কেবল নীতিগত দুর্বলতা নয়, এর বিশাল একটা অর্থনৈতিক মূল্য আছে, যার কারণে ইউরোপীয় ইউনিয়ন নতুন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তা তো বটেই। ইউরোপীয় পার্লামেন্টারি রিসার্চ সার্ভিসের ডেটা বলছে 2016 থেকে 2021 সালের মধ্যে ইউএর 27টি দেশে শুধু সরকারি কেনাকাটায় দুর্নীতির ঝুঁকির কারণে 29.6 বিলিয়ন ইউরো হারিয়ে গেছে। বিশাল অঙ্ক। আর ইইউ তহবিলের সাথে যুক্ত আরও 4.3 বিলিয়ন ইউরো নষ্ট হয়েছে। এর মানে হল নিম্নমানের রাস্তাঘাট তৈরি এবং হাসপাতালের জন্য অতিরিক্ত দামে যন্ত্রপাতি কেনা। এই অর্থক্ষয় রোধ করতেই 2023 সালের মে মাসে ইউরোপীয় কমিশন একটা বড় অ্যান্টি কারাপশন প্যাকেজ প্রস্তাব করে।
এর লক্ষ্য হল ইউরোপ জুড়ে খণ্ডিত আইনগুলোকে একীভূত করা। যাতে অপরাধীরা আইনি ফাঁকফোকরের সুযোগ নিতে না পারে। এর মধ্যে একটা শক্ত বিষয় হল অবৈধ সম্পদ অর্জন বা ইলিসিট এনরিচমেন্ট। হ্যাঁ, আশ্চর্যের বিষয় হল ইউরোপের 17টি দেশে এটি এখনও কোনো অপরাধ নয়। মানে একজন সাধারণ বেতনের কাস্টমস অফিসারের 3টি ভিলা থাকলেও কিছু করার নেই। যদি সে আয়ের বৈধ উৎস দেখাতে না পারে তাহলেও না। না, কারণ সুনির্দিষ্ট ঘুষের প্রমাণ ছাড়া প্রসিকিউটররা কিছু করতে পারতেন না। কিন্তু এখানে তো ইউরোপীয় ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন একটা পাল্টা যুক্তি দিচ্ছে। মানে অবৈধ সম্পদ অর্জনের এই আইনটি কি প্রিজাম্পশন অফ ইনোসেন্স বা নির্দোষ প্রমাণিত হওয়ার অধিকারকে নষ্ট করছে না? এটা খুব বৈধ একটা আইনি প্রশ্ন। কারণ সাধারণ ফৌজদারি আইনে তো রাষ্ট্রকে প্রমাণ করতে হয় যে ব্যক্তিটি অপরাধী, কিন্তু এখানে উল্টো ব্যক্তিকেই প্রমাণ করতে হচ্ছে যে তার সম্পদ বৈধ। কাল যদি আমি জমানো টাকা দিয়ে একটা দামি গাড়ি কিনি আর রাষ্ট্র আমাকে চোর সাব্যস্ত করে বসে, সেটা তো চিন্তার বিষয়। আসলে এটি একটি চলমান আইনি বিতর্ক। প্রসিকিউটরদের যুক্তি হল একজন সরকারি কর্মকর্তা যখন জনগণের করের টাকায় বেতন পান তখন তার সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করার দায়ভার তার নিজের উপরই বর্তায়। এটি সাধারণ নাগরিকদের জন্য নয়, বরং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদের জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, যখন এই আইন আর মূল্যায়ন প্রক্রিয়াগুলো থাকার পরও সর্বোচ্চ স্তরের ব্যক্তিরা পুরো ব্যবস্থাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে, তখন তো স্টেট ক্যাপচার বা রাষ্ট্রীয় কাঠামো দখলের ঘটনা ঘটে। ঠিক যেমন ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ইভো সানাডার এবং তার দলের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, 2007 সালের 4 এপ্রিলের একটা রুদ্ধদ্বার বৈঠকের নথিপত্র দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়। সানাডার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সিইওদের ডেকে নির্দেশ দেন যেন সমস্ত সরকারি বিজ্ঞাপন আর ইভেন্টের কাজ ফিমি মিডিয়া নামের একটি নির্দিষ্ট ফান্ডকে দেওয়া হয়। এটাকে বলা যায় একটা কুইড প্রো কো নেটওয়ার্ক। এই প্রক্রিয়ায় রাজনৈতিক অনুদানদাতাদের আর্থিকভাবে পুরস্কৃত করা হতো। মানে তুমি আমাকে অনুদান দাও, আমি তোমাকে সরকারি কন্ট্রাক্ট দেব। এক হাত দিয়ে নেওয়া আর অন্য হাত দিয়ে দেওয়া। একদম। যেমন মার্সিন প্রিমিয়ারাক রাষ্ট্রীয় লটারি কাছে অফিস স্পেস ভাড়ার লাভজনক চুক্তি পায়। আবার মিহা জোর্নিচ মারিনোভিচ, যিনি বিশাল অঙ্কের অনুদান দিয়েছিলেন, তিনি পরিবেশ সুরক্ষা তহবিলের সাথে কোটি ইউরোর ব্যবসা পান। পরিবেশ সুরক্ষার অর্থ সরাসরি চলে যাচ্ছে রাজনৈতিক অনুদানকারীর পকেটে। আর বুজিদার লনগিন ক্রোয়েশিয়ান বন বিভাগের পাবলিক প্রকিউরমেন্ট বোর্ডে স্থান পান। কিন্তু আমার প্রশ্ন হল, টানা 5 বছর ধরে এই দুর্নীতি চলার পরও অডিটররা কিভাবে এটা ধরতে ব্যর্থ হলেন? এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর দিক। অডিটররা অন্ধ হয়ে যান না, বরং সিস্টেমটাকে এমনভাবে সাজানো হয় যাতে কাগজে কলমে সবকিছু নিখুঁত মনে হয়। মানে আমরা আগে যে উদ্দেশ্য আর ধরন প্রমাণের আইনি মানদণ্ড নিয়ে কথা বললাম, দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা বা নীরবতার সংস্কৃতি থাকলে তো সেই মানদণ্ডগুলো একেবারেই মূল্যহীন, তাই না? সম্পূর্ণ একমত। যে ক্লার্ক ভুয়া ইনভয়েস প্রসেস করছেন তিনিও হয়তো চাকরি বাঁচাচ্ছেন। এটি একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল। আর এটাই প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থা কতটা অপরিহার্য। সানাডারের বিচার কেবল তখনই সম্ভব হয়েছিল যখন তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। ক্রোয়েশিয়ার ঘটনায় তো বিচার ব্যবস্থা নীরব ছিল, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে কি হয় যখন শীর্ষ নেতারাই সরাসরি বিচার ব্যবস্থাকে এই লক্ষ্যবস্তু বানান? তখন ঘটনা অন্যদিকে মোড় নেয়। প্যারিসের প্যালেডি জাস্টিসের বাইরের বৃষ্টির পরিবেশটার কথা ভাবুন। সেখানে জুনিয়র ডিফেন্স ক্লার্ক লুকেজ দেখছেন ফরাসি রাজনীতির অবিসংবাদিত টাইটান, প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির পতন। ফ্লুরোসেন্ট আলোর নিচে সার্কোজির দামি উলের কোট যেন তার অপ্রতিরোধ্য ক্ষমতার বিলুপ্তি প্রতীক হয়ে উঠেছিল। একজন প্রাক্তন প্রেসিডেন্ট সাধারণ আসামির মতো কোর্টে দাঁড়িয়েছেন। হ্যাঁ, মামলার মূল অভিযোগ ছিল লিবিয়ার গাদ্দাফি সরকারের রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে সার্কোজির প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অর্থায়নের অভিযোগ। এর বিনিময়ে ফরাসি কূটনৈতিক সমর্থন এবং ১৭০ জন মানুষের মৃত্যুর জন্য দায়ী এক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ফরাসি সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ফরাসি আইনের একটা বিশেষত্ব হল সরাসরি দুর্নীতির আর্থিক লেনদেনের উপযুক্ত প্রমাণের অভাবে সার্কোজি খালাস পেলেও তাকে ষড়যন্ত্র বা দুর্নীতির প্রস্তুতিমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত করা হয়। মানে আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার চূড়ান্ত প্রমাণ না থাকলেও দুর্নীতির চুক্তি স্থাপনের স্পষ্ট উদ্দেশ্যই একটি ফৌজদারি অপরাধ।
শুধু মিটিং করাটাই তাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যথেষ্ট। কিন্তু এখানে তাৎক্ষণিক দণ্ডাদেশ কার্যকর বা এক্সিকিউশন প্রভিজোয়ারের বিষয়টা তো বেশ বিতর্কিত। হ্যাঁ, এর মানে হল আপিল চলাকালীন সময়েই দণ্ড স্থগিত না রেখে আসামিকে সাজা খাটতে শুরু করতে হবে। অনেকেই এর সমালোচনা করেন। আপিল চলাকালীন সময়েই কাউকে সাজা খাটতে বাধ্য করা কি মৌলিক অধিকারের চরম লঙ্ঘন নয়? রাজনীতিকরা তো একে বিচার ব্যবস্থার হাতিয়ারকরণ বলতেই পারেন। আদালত এক্ষেত্রে নির্দোষ থাকার অধিকার আর জনশৃঙ্খলার সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান বিচার ব্যবস্থায় কারচুপি করবেন, এটা আদালত জনশৃঙ্খলার জন্য গভীর হুমকি স্বরূপ মনে করেছেন। ও আচ্ছা, মানে জনস্বার্থকে ব্যক্তিগত স্বার্থ থেকে আলাদা রাখার যে রিপাবলিকান ফিলসফি বা নাগরিক গুণের ধারণা, সেটা ফ্রান্সে অত্যন্ত শক্ত। ঠিক, যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে দলীয় তহবিল গঠন করা হয় বা বিচার ব্যবস্থায় প্রভাব খাটানো হয়, তখন সেই নাগরিক গুণের মৃত্যু ঘটে। সমাজকে একটা শক্ত বার্তা দিতেই আদালত এই রায় দেন। সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার। ইউরোপের গ্রেকো, ইইউ নির্দেশিকা বা ফ্রান্সের বিচারিক প্রক্রিয়া, এই কাঠামোগত সুরক্ষা বলয়গুলোর মূল লক্ষ্য একটাই। তা হল জনস্বার্থের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি যেন কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থ দ্বারা বিকৃত না হয় সেটা নিশ্চিত করা। প্রশাসনিক অদক্ষতা এবং দুর্নীতির মধ্যকার সীমারেখা কেবল কাজের ফলাফলের ওপর নির্ভর করে না। একদমই না, এটি নির্ভর করে কাজের উদ্দেশ্য, ধরন এবং জনগণের আস্থার ইচ্ছাকৃত বিকৃতির ওপর। আইনি এই মানদণ্ডগুলো লিওন শহরের একজন সাধারণ ক্লার্ক এবং একটি দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সমান কঠোরতায় প্রযোজ্য। দুর্নীতির বিরুদ্ধে একটি সমাজের টিকে থাকার প্রকৃত সক্ষমতা তার নেতাদের ত্রুটিহীন নৈতিক চরিত্রের উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার নিরলস যান্ত্রিক নির্ভুলতার উপর। আর অ্যালেনা বা লুকিচের মতো সেই সব জুনিয়র ক্লার্ক ও মধ্যম সারির মূল্যায়নকারীদের নীরব সাহসের ওপরও, যারা ইচ্ছাকৃত ক্ষমতার অপব্যবহারকে স্রেফ একটি দাপ্তরিক ভুল হিসেবে ধামাচাপা পড়তে দিতে অস্বীকার করেন। একটাই, যখন ওই জুনিয়র ক্লার্ক ডিজিটাল লকটি উপস্থাপন করে প্রমাণ করে দেন যে ভুলটি কেবল ক্লান্তি ছিল না, ঠিক ওই মুহূর্তটি একটি সমাজকে দুর্নীতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায়। প্রাতিষ্ঠানিক এই যান্ত্রিক প্রতিরক্ষায় শেষ পর্যন্ত একটি কার্যকর সমাজকে পতনের হাত থেকে রক্ষা করে। তবে একটা বিষয় খুব গভীরভাবে ভেবে দেখার মতো। এই পুরো যান্ত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা মানুষের তৈরি এবং মানুষ দ্বারাই পরিচালিত, কিন্তু আমাদের চারপাশের সব কাজ, সিদ্ধান্ত গ্রহণ আর ডেটা প্রসেসিং যখন ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর হাতে চলে যাচ্ছে, তখন ব্যাপারটা কেমন হবে কে জানে। অত্যন্ত জটিল একটি পরিস্থিতি তৈরি হতে পারে। অ্যালগোরিদমের ভেতরে যদি দুর্নীতি বা উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাত কোড করা থাকে, তবে কোনো মানুষের পক্ষে হয়তো সেটাকে দাপ্তরিক ভুল বলে প্রমাণের সুযোগই থাকবে না। অ্যালগোরিদমিক সিদ্ধান্ত গ্রহণের পেছনের এই অদৃশ্য কাঠামোটা ভবিষ্যতে দুর্নীতির সংজ্ঞাকেই হয়তো পুরোপুরি নতুনভাবে লিখতে বাধ্য করবে।